অনুপ ল্যাপটপে কাজ করার ফাঁকে সঞ্জয়ের সঙ্গে কথা বলছিলেন। অনুপ দেখেন যে সঞ্জয় কিছু একটা বিষয় নিয়ে বেশ চিন্তা করছেন। অনেকক্ষণ বিষয়টি দেখার পর তিনি সঞ্জয়কে সরাসরি চিন্তার কারণ জিজ্ঞাসা করেন। সঞ্জয় জানান তিনি বাজারের কথা ভাবছেন। অনুপ বলেন, বাজারের পারফর্ম ভালোই, তাহলে দুশ্চিন্তা কেন? সঞ্জয় বলেন তিনি বাজারের এত ভালো পারফরমেন্স আশা করেননি, আর র্যালিও মিস করেছেন। অনুপ তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে এটি এখনো শেষ হয়নি, তিনি এখনো FY25-এ বাজার থেকে ভালো আয় করতে পারেন। যদি সঞ্জয়ের মতো আপনিও 2023-24 অর্থবর্ষের মার্কেট র্যালি মিস করে থাকেন এবং এখনো FY24-এর জন্য বাজারে বিনিয়োগের কৌশল এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। প্রথমেই FY24-এ বাজারের পারফরমেন্স সম্পর্কে কথা বলা যাক, যাতে আপনি বাজারের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে পারেন। বিগত আর্থিক বছর FY24 ভারতীয় বাজারের জন্য বেশ ভালো ছিল। FY24-এ নিফটি 50 ইন্ডেক্স 28%-এরও বেশি রিটার্ন দিয়েছে। বিশ্বের টপ পারফর্মিং মার্কেটসের মধ্যে একটি বাদ দিলে, অর্থাৎ জাপানের নিক্কেই সূচক ছাড়া, নিফটি রিটার্নের ক্ষেত্রে সমস্ত প্রধান সূচককে ছাড়িয়ে গিয়েছে। রিটার্নের দিক থেকে বিশ্বের সেরা বাজারগুলির মধ্যে থাকা ছাড়াও FY24-এ নিফটি গত 10 বছরে দ্বিতীয়বার সেরা পারফর্ম করেছে। FY21-এ প্রায় 71% রিটার্নের পরে এটি নিফটির সবচেয়ে দুর্দান্ত পারফরমেন্স এক দশকের মধ্যে। লক্ষণীয় বিষয় হলো যে নিফটির তুলনায় মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সূচকগুলির রিটার্ন আরও বেশি ভালো হয়েছে। অর্থাৎ স্মল এবং মাঝারি আকারের কোম্পানিগুলির সূচকগুলির কর্মক্ষমতা তুলনামূলকভাবে আরও ভালো হয়েছে জায়ান্টদের তুলনায়। FY24-এ পাওয়ার, রেলওয়ে, সরকার এবং ক্যাপিটাল গুডসের মতো থিমগুলি বেশ সক্রিয় ছিল। লগ্নিকারীরা এর থেকে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন। FY24-এ ভালো পারফরমেন্স সহ সেক্টরগুলির তালিকায় রিয়েলটি সূচকের নামটি সোনার অক্ষরে লেখা হবে। যদিও প্রতিটি সূচক গত আর্থিক বছরে ইতিবাচক রিটার্ন দিয়েছে। BSE রিয়েল এস্টেট ইন্ডেক্সে 2 গুণেরও বেশি জাম্প দেখা গেছে। এই ভালো পারফরমেন্সের পিছনে কারণ কি? বাজারের ভালো পারফরমেন্সের কারণ হলো 3টি বিভাগ থেকে আসা বিনিয়োগ। এই 3টি বিভাগের মধ্যে রয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খুচরো বিনিয়োগকারীরা। FY24-এ বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ভারতীয় বাজারে 2 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছেন, যা বিগত 2 বছরে অর্থাৎ FY22 এবং FY23-এর সমন্বিত বিক্রির চেয়ে বেশি। হাই ভ্যালুয়েশন এবং ক্রমবর্ধমান সুদের হারের কারণে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতি থেকে তাদের বিনিয়োগ তুলে নিয়েছিলেন। তবে এখন বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিতে স্থিতিশীলতা ফিরে আসছে, ফলে আবার সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ছে। অন্যদিকে দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিগত 3 আর্থিক বছর ধরে ক্রমাগত 2 লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ করে চলেছে। মিউচুয়াল ফান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাজারের ভালো কর্মক্ষমতার সঙ্গে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা SIP-র মাধ্যমে বিনিয়োগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া বা AMFIর তথ্য অনুসারে 2024-এর জানুয়ারি নাগাদ প্রায় 8 কোটি সক্রিয় SIP অ্যাকাউন্ট ছিল। ফেব্রুয়ারি মাসে SIP-গুলির মাধ্যমে বিনিয়োগের পরিসংখ্যান প্রথমবারের মতো 19,000 কোটি টাকা ছাড়িয়েছে। এটি মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির নগদ বৃদ্ধি করেছে এবং বাজারের বিনিয়োগের পাশাপাশি তাদের কাছে অনেক সীমিত অপশন রয়েছে। কোভিডের পর থেকে বাজারে ক্রমাগত ভালো পারফরমেন্সের কারণে খুচরো বিনিয়োগকারীদের আস্থা এবং উৎসাহ বেড়েছে। NSE পরিসংখ্যান দেখায় যে 2019 থেকে 2023 পর্যন্ত 5 বছরে 12 কোটির বেশি নতুন বিনিয়োগকারী রেজিস্টার্ড হয়েছেন এবং এই সময়ের মধ্যেই নিফটি 104% রিটার্ন দিয়েছে। শুধুমাত্র 2024 সালের জানুয়ারিতেই 54 লক্ষেরও বেশি নতুন বিনিয়োগকারী রেজিস্টার্ড হয়েছেন। পরিসংখ্যান অনুসারে খুচরো বিনিয়োগকারীদের কাছে মোট 30 লক্ষ কোটি টাকার শেয়ার রয়েছে, যা বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলির মোট মূল্যের 7.7%। देखिए निफ्टी के जो प्रदर्शन के पीछे का रीजन है वो कहीं ना कहीं से इकोनॉमी की ग्रोथ है। दूसरी तरफ है कि जो रिटेल इन्वेस्टर का पार्टिसिपेशन बढ़ा है, FIIs का इंटरेस्ट यहाँ पर बढ़ा है और ओवरऑल अगर डीमैट अकाउंट का सिर्फ एक कंपैरिजन करें, जैसे कि हाँ इस समय भारत में 14 करोड़ करीब डीमैट अकाउंट खुल चुके हैं, जिनमें से कि 1 करोड़ जो है वो एक्सक्लूसिव यूजर्स यहाँ पर निकल कर देखने को मिले हैं। IPO मार्केट ने एक बेहतरीन रिटर्न यहाँ पर दिया है और पूरी तरह से इकोनॉमी पटरी पर है। तो मोदी जी की सरकार में जो चेंजेस देखने को मिले उसका इम्पैक्ट अब स्टॉक मार्केट में देखने को मिल रहा है। दूसरी तरफ अगर देखते हैं तो दूसरी कंट्रीज में ये सारी प्रॉब्लम्स जो हैं वो अभी सॉल्व नहीं हुई। जैसे इंटरेस्ट रेट लेकर के US परेशान है, साथ ही इन्फ्लेशन से अभी US वहां पर ज्यादा परेशान है।
ऑयल प्राइसेस और क्रूड ऑयल के प्राइसेस का भी एक इम्पैक्ट है, लेकिन भारत में ये फंडामेंटल डेवलपमेंट काफ़ी अच्छे देखने को मिले हैं और इसी वजह से पीछे जो परफॉर्मेंस रही है वो ज़्यादा अग्रेशन और ज़्यादा अच्छी तरीके से देखने को मिली है। এখন প্রশ্ন হলো FY25 এর জন্য দৃষ্টিভঙ্গি কি? FY25 এ বাজারের রিটার্ন কি FY24 এর মতোই হবে? FY25 এর আউটলুক জানার আগে চলুন জেনে নেওয়া যাক বর্তমান আর্থিক বছরের জন্য সবচেয়ে বড় ট্রিগারগুলি কি কি। স্বল্পমেয়াদে ভারতীয় বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিগার হলো 4 জুন সাধারণ নির্বাচনের ফলাফল। বাজার আশা করছে বিজেপি আবার ক্ষমতায় ফিরবে। এতে সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং জিডিপি বৃদ্ধি অব্যাহত থাকবে বলেই আশা করা হচ্ছে। এছাড়াও দেশীয় বাজারের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী বাজারের জন্য একটি বড় ট্রিগার হলো ফেডারেল রিজার্ভ এবং বিশ্বব্যাপী অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকগুলির রেট কমানো। এটি ভারতের মতো উদীয়মান দেশগুলিতে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে, ফলে বিনিয়োগের প্রত্যাশা বৃদ্ধি পাচ্ছে। তবে কোম্পানিগুলির ত্রৈমাসিক ফলাফলের উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ শেষ পর্যন্ত শেয়ারের গতি এবং মূল্যায়ন নির্ভর করে কোম্পানিগুলির ত্রৈমাসিক ফলাফলের উন্নতির উপর। এত কিছুর মধ্যে একটাই চ্যালেঞ্জ, আর তা হলো রাজনৈতিক অনিশ্চয়তা। বর্তমানে বিশ্বে দুটি বড় যুদ্ধ চলছে, একটি রাশিয়া ইউক্রেনের মধ্যে এবং অন্যটি হামাস ইসরায়েলের মধ্যে। যদি এই যুদ্ধগুলির কোনো একটি ক্রমবর্ধমান হয় তাহলে এর শিখা অর্থনৈতিক এবং মানসিকভাবে বিশ্বের অনেক দেশকে পুড়িয়ে ফেলতে পারে। देखिए, इस समय अगर FY25 के लिए अगर देखा जाए तो निफ्टी काफ़ी तेजी से बुलिश रहेगा और इनफैक्ट ये कहा जाए कि वर्ल्ड मार्केट के कंपैरिजन में अभी निफ्टी और या फिर भारत के जो बेंचमार्क इंडाइसेस हैं वो आउट परफॉर्म करते हुए नजर आएंगे। सबसे पहला अगर रीज़न यहाँ पर देखते हैं तो जिस तरीके से इलेक्शन ही सबसे बड़ा रीज़न है जिसकी वजह से यहाँ पर एक अग्रेसिव अपट्रेंड देखने को मिलेगा। और चूंकि जो अभी एस्टिमेट्स देखने को मिल रहे हैं, जिस तरीके से सरकार कंटिन्यू होने की एक प्रोबेबिलिटी दिखाई दे रही है, उसकी वजह से ही जो है वो मार्केट में एक बुलिशनेस यहाँ पर बनी रहेगी। दूसरी तरफ अगर देखते हैं तो इकोनॉमिक डेवलपमेंट यहाँ पर काफ़ी अच्छे देखने को मिले। पीछे अगर देखा जाए तो डिफेंस, रेलवे, इंफ्रास्ट्रक्चर, इन सब पे बहुत ज़्यादा वर्क देखने को मिला है, जिसकी वजह से स्टॉक मार्केट में इन सेक्टर्स ने आउट परफॉर्म किया है। अब ओवरऑल अगर इसको स्ट्रक्चरली समझे तो बैंकिंग और ऑटो सेक्टर भी इसमें इंक्लूड किए जा सकते हैं। तो मुझे ऐसा लगता है कि अगर 2025 के लिए निफ्टी के टारगेट देखे जाए तो हम जल्द ही 25,000 का आंकड़ा यहाँ पर 2025 के एंड तक में एक बार छूता हुआ सा नजर आ सकता है। বেশিরভাগ ব্রোকাররা এখনো ভারতীয় বাজারে তেজি এবং 2024 সালের শেষ নাগাদ নিফটির জন্য 23,000 থেকে 30,000-এর মধ্যে লক্ষ্য নির্ধারণ করছে, যা 22,400-এর বর্তমান স্তরের থেকে প্রায় 3 থেকে 33% বেশি। आपके पास अगर एक एग्जांपल लेते हैं कि अगर 100 रुपए हैं तो आपको कम से कम उसमें जो भी आपकी सेविंग है, जो भी आप इन्वेस्टमेंट करने की सोच रहे हैं, उसमें से 10 से 12% हिस्सा, मैं एक बार को एक नंबर ले लेता हूँ कि 10% हिस्सा आपको FD में रखना चाहिए। और दूसरी तरफ जो इन्वेस्टमेंट है उसमें अगर देखते हैं तो चूंकि अब यहाँ पर कॉर्पोरेट FDs का भी एक चलन बढ़ा है जिसमें अच्छे रिटर्न्स लोगों को मिलते हैं, तो कम से कम 5% जो है वो निवेश जो है वो कॉर्पोरेट FD में करना चाहिए। और साथ ही 10% का एक्स्ट्रा जो निवेश है वो गवर्नमेंट सिक्योरिटीज, गवर्नमेंट बॉन्ड्स में यहाँ पर डालना चाहिए कि 75% बचा हुआ है, उस 75% में कम से कम 20% आपको डेट मार्केट पे या फिर आप म्यूचुअल फंड में जाए, जो आप डेट मार्केट के म्यूचुअल फंड है, अग्रेसिव म्यूचुअल फंड के बजाय डेट मार्केट के जो म्यूचुअल फंड है आप उनमें अपने निवेश की रणनीति बना सकते हैं। तो टोटल अगर देखते हैं तो करीब 50% हिस्सा जो है वो इस तरफ डालना चाहिए और बाकी का जो 50% हिस्सा बचता है वो आप इक्विटी मार्केट पे निवेश की रणनीति बना सकते हैं। लेकिन इक्विटी मार्केट में जो 50% निवेश कर रहे हैं उसमें से 10% हिस्सा आपको गोल्ड और सिल्वर या फिर किसी मेटल के लिए जरूर रखना चाहिए। 40% जो पैसा बच रहा है उसमें आप 5 सेक्टर को इंक्लूड करिए। और चूंकि मैंने पहले बताया कि यहाँ पर सरकार की जो स्कीम्स हैं, जो सरकार का जो फोकस है, उन तरीके के स्टॉक्स में यहाँ पर फोकस करना चाहिए। तो पहला, चूंकि पूरा पहिया जो चलता है वो बैंकिंग काउंटर से चलता है, तो आपको बैंकिंग काउंटर यहाँ पर फोकस करना चाहिए, पहला। दूसरा, इस समय गवर्नमेंट का बजट डिफेंस काउंटर की तरफ सबसे ज्यादा पूरे बजट में एलोकेशन होता है, तो डिफेंस काउंटर के शेयर को यहाँ पर आप इंक्लूड कर सकते हैं। तीसरा है रेलवे, और चौथे की तरफ जाते हैं तो इंफ्रास्ट्रक्चर, 5वें की तरफ जाते हैं तो यहाँ पर आप এনার্জি কাউন্টার। সুতরাং সঞ্জয়ের মতো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে FY24 এর জন্য দৃষ্টিভঙ্গি কি, অর্থাৎ বর্তমান আর্থিক বছর এবং আপনি অর্থ উপার্জনের জন্য কোথায় বিনিয়োগ করতে পারেন। তাই বিনিয়োগ উপদেষ্টাদের পরামর্শ নিয়ে তবেই কৌশল তৈরি করুন।
যদি সরাসরি স্টকে বিনিয়োগ করার ঝুঁকি থাকে তাহলে বিনিয়োগের জন্য মিউচুয়াল ফান্ডের পথও বেছে নেওয়া যেতে পারে। এর সঙ্গে পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে অর্থাৎ ঝুঁকি কমাতে বিভিন্ন সম্পদ শ্রেণীতে বিনিয়োগ করা উচিত।